আজকের আমাদের আলোচনার বিষয় কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা। জয় গোস্বামীর অন্যতম শ্রেষ্ঠ অতি জনপ্রিয় কবিতা, যা আমাদের মনকে ছুঁয়ে যায়, আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয়। যে কবিতার মধ্যে একটা গভীর ব্যঞ্জনা রয়েছে, যে কবিতা আজকের এই যুগ পরিবেশে দাঁড়িয়ে, এই সমাজে, এই সময়ে দাঁড়িয়ে আমাদেরকে বার্তা দেয় মানবিক হওয়ার জন্য, বার্তা দেয় মনুষ্যত্ব বোধে উন্নীত হওয়ার জন্য, বার্তা দেয় যে মূল্যবোধের অবক্ষয় দেখা দিয়েছে তাকে পুনরায় ধারণ করার জন্য, অর্থাৎ মূল্যবোধটাকে ফিরিয়ে আনার জন্য। এই কবিতা আমাদেরকে শিক্ষা দেয় মানবিক হতে, আমাদেরকে শিক্ষা দেয় বিশ্ব সৌভ্রাতৃত্ববোধে বাধা পড়তে, আমাদেরকে শিক্ষা দেয় ঐক্যবদ্ধ হতে, আমাদেরকে শিক্ষা দেয় আমাদের যে সুপ্ত চেতনা, ঘুমন্ত চেতনা, তাকে জাগ্রত করে তুলতে, অর্থাৎ জাগিয়ে তুলতে, অর্থাৎ শুভ বোধ জেগে উঠুক। আমরা শুধু একটা রাজ্য বা প্রদেশকে নয়, শুধু একটা দেশকে নয়, সারা পৃথিবীকে আমরা সুন্দর করে গড়ে তুলি। এই আশাবাদ নিয়ে কবির উপস্থাপনা অস্ত্রের বিরুদ্ধে গান। অস্ত্রের বিরুদ্ধে গান এই কবিতা ছোট্ট কবিতা, ঠিকই অতি ছোট, অতি ক্ষুদ্র একটা কবিতা, কিন্তু গভীর ব্যঞ্জনাময়, অত্যন্ত গভীরতার সাথে এক বার্তা, এক সংবাদ আমাদের কাছে পৌঁছে দেয়। ইংরেজিতে যাকে বলি একটা মেসেজ দেয়, যে মেসেজ সারা বিশ্বময় ছড়িয়ে যাক, এটাই কবির আশা। এবং সেই আশা, সেই ইচ্ছা আমাদের সবার আশা, আমাদের সবার ইচ্ছা, সবার স্বপ্ন হোক। কবি জয় গোস্বামী একালের, সাম্প্রতিক একালের আধুনিক কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি। আধুনিক কাব্য কবিতা, আমাদের কাব্য কবিতার যে ধারা শুরু হয়েছিল তাকে তিনটে যুগ বা কালে বিভক্ত করা হয়েছে। আমরা জানি, এর আগে আমরা পড়ে এসেছি প্রত্যেকে, যে বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটে যুগে বা কালে বিভক্ত করা হয়েছে: প্রাচীন যুগ বা আদিযুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। তো এই আধুনিক যুগের সূত্রপাত 1800 খ্রিস্টাব্দের পর থেকে, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার পর থেকে, তার মানে ঊনবিংশ শতাব্দী থেকে, ঊনবিংশ, বিংশ, একবিংশ, তার মানে 200 বছরের ঊর্ধ্বে আজকের একবিংশ শতাব্দীর 2020, তার মানে 220 বছর। তাহলে 220 বছর বাংলা সাহিত্যের আধুনিক যুগ, বাংলা সাহিত্যের কাব্য কবিতা আর আধুনিক যুগ। কিন্তু এত দীর্ঘ সময় আধুনিক হলেও আমাদের এটা নিশ্চিতভাবে একটা সিদ্ধান্তে পৌঁছে দিচ্ছে যে গতকাল যেটা আধুনিক ছিল, আজকের কিন্তু সেটা পুরনো। গত অর্থাৎ অতীতে যেটা আধুনিক ছিল, হতে পারে 1800 খ্রিস্টাব্দ, ফোর্ট উইলিয়াম কলেজ, আধুনিক যুগের সূচনা। আজকের আমাদের কাছে কিন্তু সেটা ততটা আধুনিক নয়। আজকের আধুনিক এই সময় দাঁড়িয়ে আমরা বিচার করছি, এই সময়টাই আধুনিক সময়। ঠিক তেমনি কাব্য সাহিত্যের ক্ষেত্রেও তাই। কাব্য সাহিত্যের ক্ষেত্রেও আধুনিকতার ধারায় রীতিমতো আধুনিকতাকে ত্বরান্বিত করছে কাব্য সাহিত্য, অর্থাৎ আধুনিকতাকে প্রতিদিন ভাঙছে, আবার নতুনভাবে এক্সপেরিমেন্ট করে আর একটা আধুনিকতার সংজ্ঞা নিয়ে আসছে। তোমাদের প্রত্যেকেরই এটা মনে হবে, তোমরা প্রত্যেকে এটা স্বীকার করবে যে আজকে যেটা আধুনিক মনে হচ্ছে আমাদের, কাল আগামী দিনে ওটাই কিন্তু পুরনো। আর আগামী দিনে যেদিনকার আমরা দাঁড়িয়ে এই কথাটা বলবো, সেই দিনকার ওই সময়টা হবে আধুনিক, আর ফেলে আসা যা তাই কিন্তু পুরনো।
তবে পুরনোর মধ্যে ভালো, পুরনোর মধ্যে সুন্দর, পুরনোর মধ্যে উন্নয়নমূলক এমন কিছু নেই তা কিন্তু নয়। পুরনোর সঙ্গে কিন্তু উন্নয়নমূলক জড়ে আছে, উৎকর্ষ, উন্নয়ন, অগ্রগতি পুরনোর সঙ্গেও জড়িয়ে আছে। কিন্তু পুরনোর সঙ্গে যেটা জড়ত্ব জড়িয়ে আছে তাকে কিন্তু আমাদের জীবন থেকে, সমাজ থেকে উৎখাত করা উচিত। এটা ভয়ঙ্কর ক্ষতিকর। আর সেই যে জড়তা, সেটা কিন্তু আমাদের কাছে সংস্কার, আর সেই সংস্কার আস্তে 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 আরও বাসা বাঁধতে বাঁধতে কুসংস্কারে পরিণত হয়ে যায়। এই কুসংস্কারগুলো আলাদা, আর সংস্কৃতি আলাদা। পুরনোর সঙ্গে আমাদের সংস্কৃতি জড়িয়ে আছে, এটা ঠিক কথা, কিন্তু পুরনোর সাথে আবার কিছু সংস্কার, আবার কুসংস্কার তথা অন্ধবিশ্বাসও জড়িয়ে যায়। যে অন্ধবিশ্বাসগুলোকে দূরে সরিয়ে দাও, হটিয়ে দাও, নতুনকে বরণ করো। কিন্তু আজকে যে নতুনকে আমরা বরণ করছি আধুনিক বলে, আগামীতে কিন্তু সেটাই আবার পুরনো। তখন আর একটা নতুনত্ব তথা আর একটা নতুন আধুনিকতা কিন্তু অপেক্ষা করছে আমাদের জন্য। তো যাই হোক, আধুনিক কাব্য সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। তবে আধুনিক কাব্য সাহিত্যকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সেকাল আর একটা একাল। একালের মধ্যে সাম্প্রতিক, কারণ কবির জন্ম কত সালে বলেছে? 1954 খ্রিস্টাব্দে। তো জন্ম যদি 54 খ্রিস্টাব্দে হয়, দেখো কবিতায় এই যে কবি পরিচিতি দেওয়া আছে, এখানে কি কবির মৃত্যুসাল দেওয়া আছে? তার মানে কি বুঝবো আমরা? বেঁচে আছেন জয় গোস্বামী। এটা যদি আমাদের না জানা থাকে সত্যি, তাহলে সেটা লজ্জার। কিন্তু এটাও বা ঠিক যে কেউ জানতো না। জয় গোস্বামীকে অনেকেই চেনে না, কিন্তু চেনা উচিত, চেনা দরকার। জয় গোস্বামী আধুনিক বাংলা কবিতা নিয়ে যে এক্সপেরিমেন্ট, যে গবেষণা শুরু করেছেন, বাংলা কাব্য কবিতায় যে ছন্দ, তার যে ভাষা ব্যবহার, তার যে শব্দ চয়ন, তার যে ছন্দ বিন্যাস, এগুলো তার কাব্য কবিতাকে আরও আধুনিক থেকে আধুনিকতর করছে। তবে জয় গোস্বামী শুধুমাত্র এই ছন্দ ভাষা ব্যবহার করে তার কাব্য কবিতাকে আধুনিক করেননি। আমরা জানি, আমরা যত এগিয়ে চলেছি, জীবন আমাদের তত বিপুল অভিজ্ঞতা আমাদের সামনে উপহার দিচ্ছে, মানে অভিজ্ঞতার পাহাড় জমে উঠছে আমাদের জীবনে। তবে যার জীবন অত্যন্ত একঘেয়েমি সুখের, মানে সুখের জীবন তো আছে, কিন্তু সেই সুখের জীবনে যদি কোনোদিন বিপদ না আসে, আঘাত না আসে, সমস্যা না আসে, তাহলে সেই জীবনটাকে আমাদের ধরতে হবে সেটা কিন্তু একটা একঘেয়েমি সুখের লাইফ। একঘেয়েমি এই যে সুখের জীবনে খুব বেশি বিচিত্র অভিজ্ঞতা আসে না। জীবন নিস্তরঙ্গ, সেখানে কোনো উথাল পাতাল নেই, সেখানে কোনো আলোড়ন নেই, একটা স্বচ্ছন্দ গতিতে জীবন এগিয়ে চলেছে। তাই অভিজ্ঞতাও কম, আর অভিজ্ঞতা কম থাকলেই উপাদানও কম। কিন্তু মানব জীবনের যে কত বিচিত্র অভিজ্ঞতা, বিপুল অভিজ্ঞতা, আর সেই অভিজ্ঞতার পাহাড় নিয়ে আমরা বসে রয়েছি। তোমরা যে বয়সে দাঁড়িয়ে রয়েছো, সেই বয়সে তোমাদের যা অভিজ্ঞতা, সেই বয়স অনুসারে অভিজ্ঞতাটা বিপুল। আরও যত দিন যাবে, আরও যত বড় হতে থাকবে, আরও কত ধরনের অভিজ্ঞতা আসবে। আর যদি জীবনে হঠাৎ করে এমন কোনো দুঃখের, এমন কোনো মর্মান্তিক ঘটনা ঘটে যায়, তাহলে অভিজ্ঞতার পরিমাণটাকে এক ধাক্কায় অনেকখানি বাড়িয়ে দেয়। কোনো সুখের বা কোনো আনন্দের অভিজ্ঞতার থেকে দুঃখের, যন্ত্রণার, সমস্যার অভিজ্ঞতাটা কয়েক গুণ বেশি তোমাদেরকে অভিজ্ঞ করবে, মানে সমৃদ্ধ করবে। তাই জীবনে অভিজ্ঞতা নানাভাবে আসবে, নানা দিক থেকে আসবে, নানা পদক্ষেপে আসবে। অভিজ্ঞতাকে কিন্তু কখনো হারাবে না। অভিজ্ঞতা নাও। কেউ আঘাত দিয়েছে, সেটাও একটা অভিজ্ঞতা। কেউ দুঃখ দিয়েছে, সেটাও একটা অভিজ্ঞতা। কেউ কষ্ট দিয়েছে, কেউ ঘা দিয়েছে, কেউ বাজে কথা বলেছে, কেউ গালি দিয়েছে, কেউ কটূক্তি করেছে, কেউ অপমান করেছে, কেউ টন্টিং করেছে,
অঙ্গভঙ্গি করেছে, প্রত্যেকটাই অভিজ্ঞতা। আর সেই অভিজ্ঞতার পাহাড় দিয়ে পরবর্তীতে জীবনে যেভাবে তুমি নিজেকে প্রতিষ্ঠিত করবে, সেই প্রতিষ্ঠাই তোমার জীবনের বড় স্বপ্ন পূরণ করবে। তাই অভিজ্ঞতা কিন্তু নিতে ছিল না। কেউ যদি মনে করে না বাবা ভালোটা নিস, খারাপটা নিস না, ভালোটাই দেখবি খারাপটা দেখবি না, ভালোটাই শুনবি খারাপটা শুনবি না, আরে ছাতা, ভালোটা শুনবো, ভালোটা দেখব, ভালোটাই বলবো, সবই যদি ভালো দেখি শুনি, তো খারাপটা কোনটা খারাপ কী করে বিচার করব, যাচাই করব? তো ভালো খারাপ দুটোই দেখো, দুটোই শোনো, কিন্তু নাও ভালোটা, কিন্তু খারাপটা থেকে কিন্তু অনেক বেশি অভিজ্ঞতা নেওয়ার আছে। তো কবি মানব জীবনের এমন বিপুল অভিজ্ঞতার পাহাড় থেকে যে কিছু উপাদান নিয়েছেন তার কাব্য কবিতায়, সেই কাব্য কবিতাগুলো তাকে প্রকৃত মানুষ, প্রকৃত শিল্পী, প্রকৃত বুদ্ধিজীবী করে তুলেছে। আসলে কবি জয় গোস্বামীর কাব্য কবিতাতে যেমন প্রেম আছে, তেমনি বিচ্ছেদও আছে। তার কাব্য কবিতাতে হতাশার কথা আছে, দুঃখের কথা আছে, অভাবের কথা আছে, দারিদ্র্যের কথা আছে, দৈনন্দিন জীবনে লড়াইয়ের কথা আছে, দিন আনা দিন খাওয়া মানুষগুলো প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কীভাবে লড়ছে বেঁচে থাকার জন্য তার কথা আছে। ক্লাস 8 একটা কবিতা ছিল জয় গোস্বামীর, বলো নাম। টুগলিবাজগুলো, এত সুন্দর কবিতা জয় গোস্বামীর ক্লাস 8-এর, কিচ্ছু মনে নেই, বিষয়ও মনে নেই, নাম তো দূরে, নাম মধ্যে বিষয় মনে নেই। বোবা কালাদিন নিয়ে আমি ক্লাস করাচ্ছি। হ্যাঁ না, দাঁড়াওটা তো সুভাষ মুখোপাধ্যায়। মাসি পিসি বলে একটা কবিতা ছিল, মনে পড়ছে? মাসি পিসি, মাসি পিসি ছিল না, যে ঘুম পাড়ানি মাসি পিসি মস্ত পরিবার, অনেকগুলো পেট বাড়িতে, এক মুঠো রোজগার। তাহলে রোজগারের পরিমাণ কিন্তু একটা মুঠো, সামান্য রোজগার, কিন্তু এই ঘুম পাড়ানি মাসি পিসির পরিবার মস্ত পরিবার। বাইক গেল আওয়াজ করে, বিশাল বড় পরিবার, অনেকগুলো পেট বাড়িতে, পেট খাওয়ার লোক, কিন্তু রোজগার কতটা? মাত্র এক মুঠো রোজগার। এই ঘুম পাড়ানি মাসি পিসি রাত থাকতে ওঠে, করেটা কি? এরা হচ্ছে চাল নিয়ে যায়, চাল, ট্রেনের চাল তোলে, লাল গোলা বনগা লোকাল, সেই চাল কলকাতাতে নিয়ে যায়, তারপরে বিক্রি টিক্রি করে, তারপরে আবার অনেক রাতে ফিরে, অনেক রাতে ফিরে খেয়ে ঘুমোতে না ঘুমোতেই আবার কিন্তু সেই রাত পোহানোর আগেই, শেষ রাতে ভোর রাতে তারা আবার উঠে পড়ে, তৈরি হয়, কারণ তারা রাত থাকতেই কিন্তু ছোটে ট্রেন ধরার জন্য। এরকম লালগোলা বনগা লোকালে বহু মানুষ তাদের জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছে। শুধু লালগোলা বনগা কেন, কলকাতা শিয়ালদা থেকে, হাওড়া থেকে প্রচুর ট্রেন ছাড়ে, দূর দূরান্ত থেকে মানুষ আসে শহরে ব্যবসা করার জন্য। সবাই কি ওই সমস্ত বিরাট বড় বড় ব্যবসায়ী? নিশ্চয়ই নয়। তারা দিন আনে দিন খায়, সারাদিন যতটুকু ব্যবসা করে উপার্জন করে তা নিয়ে বাড়ি ফিরলে তবে গিয়েই কিন্তু বাড়িতে হাঁড়ি চড়বে। এরকম কুম্বারানি মাসি পিসিদের আমরা কিন্তু দেখতে পাই, এখানে দেখতে পাই আমাদের শিলিগুড়িতে। ওই যে হলদিবাড়ি লোকাল প্যাসেঞ্জার আসে না, কত সবজি টবজি নিয়ে আসে, কত বয়স্ক মানুষ, বৃদ্ধ বৃদ্ধা এরা আসে, এরা সবজি টবজি বিক্রি করে তারপরে আবার ফিরে যায়। যতটুকু নিয়ে যায় তা নিয়ে গেলে এর পথ চেয়ে বসে আছে, তারা হচ্ছে দুমুঠো খেতে পাবে। তাহলে এই ঘুম পাড়ানি মাসি পিসি মানে কিন্তু ঘুম পাড়ানি কোনো মাসি পিসির কথা বলা হয়নি। সমাজের এই হতভাগ্য
এই হতদরিদ্র এই সমস্ত মানুষগুলোর কথা বলা হয়েছে, যারা অসহায়, যারা লড়াই করছে। এত সুন্দর কবিতা, যে কবিতা আমাদের হৃদয়কে আঘাত, মর্মকে দুলিয়ে দিয়ে যায়, নাড়িয়ে দিয়ে যায়। এইসব মানুষগুলো বেঁচে রয়েছে, কোটি কোটি মানুষেরা। এদের জন্য আমরা কি ভাবছি? কিচ্ছু ভাবছি না। ব্যক্তিকেন্দ্রিক মানুষ আমরা, শুধু আমাদের কথা ভাবছি। এরা এমনিতেই অর্ধমৃত, এরা এমনিতেই মৃতপ্রায়, এরা এমনিতেই মরে রয়েছে। তাহলে সেই মরে থাকা মানুষগুলোর উপরে যদি আঘাত হানা হয়, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? মরার উপরে খাড়ার ঘা, মরা মরা ডেড বডি, মরা মৃতদেহ, তার উপরে যদি খাড়া দিয়ে, খাড়া মানে খড়গ, মানে একটা অস্ত্র দিয়ে আঘাত করা হয়, তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? এমনিতে মৃত, মরা, তার উপরে আঘাত করা হচ্ছে। তার মানে কি? অমানবিকতা। যে মৃত তার উপরে আঘাত করা মানে কি? সেটা ভয়ঙ্কর না? সেটা নৃশংস না? এই অর্ধমৃত, এই মৃতপ্রায় মানুষগুলোর উপরে আঘাত হানছে, এই মানুষগুলোকে খুবলে খুবলে খাচ্ছে, এই মানুষগুলোর মাংস খুবলে খুবলে খাচ্ছে। মাথার উপরে উঠতে থাকা শকুনগুলো। তার মানে এখানে শকুন কিসের প্রতীক? হিংসার প্রতীক। খুবলে খুবলে খাচ্ছে বলছি তো। তার মানে নিষ্ঠুরতা, অমানবিকতা। তার মানে সুযোগ সন্ধানী মানুষ, সুবিধাবাদী মানুষ, মুখোশধারী মানুষ, সাম্রাজ্যবাদী শক্তি, যারা এইভাবে খুবলে খুবলে খায়, মানুষকে শোষণ করে, মানুষকে লুণ্ঠন করে। আর মাথার উপরে উড়ে বেড়াচ্ছে। শুধু শকুন তো নয়, চিলও উড়ে বেড়াচ্ছে। চিল কী করে? অনেক উপর থেকে সেন দৃষ্টি, একবারে তীক্ষ্ণ দৃষ্টি কিন্তু একবারে নিচে রাখে, আর সুযোগ বুঝে ছো মেরে শিকারকে তুলে নিয়ে যায়। তাহলে মাথার উপরে উড়ে বেড়াচ্ছে চিল আর শকুন। তাহলে চিল শকুন কিসের প্রতীক? একজন ছিনিয়ে নিয়ে যাচ্ছে, আর একজন ওই মৃত অসহায় মানুষগুলোর উপরে আঘাত আনছে, খুবলে খুবলে খাচ্ছে তাদের মাংস। এরা সুবিধাবাদী শ্রেণীর প্রতীক, এরা সুযোগ সন্ধানীর প্রতীক, এরা অসাধু, এরা নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। এটা সাম্রাজ্যবাদের প্রতীক। আর এই সমস্ত সাম্রাজ্যবাদী, সুযোগ সন্ধানী, মুখোশধারী, স্বার্থপর মানুষগুলো আমাদের মাথার উপরে ঘুরছে, ঘুরছে, উড়ে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। এরা যুদ্ধবাজ, এরা রক্তলোভী দানব, এরা শয়তান, এরা রক্তপাত বোঝে, এরা আঘাত হানে, এরা মানুষকে সর্বশান্ত করে, এরা মানুষের জীবন কেড়ে নিতে জানে, এদের মানুষের সর্বস্ব লুটপাট করে। এদের হাতে অস্ত্র, এদের হাতে অস্ত্র রয়েছে। অস্ত্র কেন অস্ত্র রয়েছে? কারণ এরা জানে এরা সমাজে অল্প সংখ্যক মানুষ যদি এই সমাজের উপরে কর্তৃত্ব করতে চায়, তাহলে তারা জানে একটাই রাস্তা, মানবতার না। ওই সমস্ত যুদ্ধবাজ মানুষগুলো যদি মনে করে যে আমরা মানুষের উপরে আধিপত্য, কর্তৃত্ব রাখতে চাই, মানুষগুলোকে আমরা অবদমিত করে রাখতে চাই, নিজেদের পায়ের তলায় রাখতে চাই, তাহলে একটাই রাস্তা। কি? অস্ত্রের ক্ষমতাকে প্রয়োগ করো। অস্ত্র কিসের প্রতীক? অস্ত্র মানে হিংসা, অস্ত্র মানে যুদ্ধ, যুদ্ধ মানেই হিংসা, যুদ্ধ মানেই বৈষম্য, যুদ্ধ মানেই অশান্তি, যুদ্ধ মানেই ধ্বংস। তাহলে অস্ত্র মানেই ধ্বংসের প্রতীক, অস্ত্র মানেই বিদ্বেষের প্রতীক, অস্ত্র মানেই ঘৃণার প্রতীক, অস্ত্র মানেই রক্তপাতের প্রতীক। তাহলে সেই রক্তপাত দিয়ে, সেই অস্ত্র দিয়ে ওই যুদ্ধবাজ মানুষগুলো, এই সুযোগ সন্ধানী মানুষগুলো কী করে? কী করে? আমাকে পড়া দেওয়া দেখে আবার ক্যাঁক করে আওয়াজ করলো রে। তো যুদ্ধবাজ মানুষগুলো, সুযোগ সন্ধানী মানুষগুলো কি করে না, তারা জানে যে আমরা খুব বেশি দিন টিকবো না, আমাদের অস্তিত্ব কিন্তু বিপন্ন। তাই অস্তিত্বটাকে যদি বজায় রাখতে হয়, তাহলে অস্ত্রটাকে দিয়ে আমাদের আঘাত হানতে হবে, ভয় দেখাতে হবে, চুপ করিয়ে রাখতে হবে। কিন্তু কবি জয় গোস্বামী তিনি আশাবাদী কবি।
কবি জয় গোস্বামী একজন মানুষ, সবার ঊর্ধ্বে তিনি কিন্তু একজন মানুষ। তো মানুষ হয়ে যদি আমরা মানবতা নিয়ে না ভাবি, মানুষ হয়ে যদি আমরা মনুষ্যত্ব নিয়ে না ভাবি, মানুষ হয়ে যদি আমরা একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার কথা না ভাবি, মানে ঐক্যের কথা না ভাবি, আমরা যদি একে অপরের অসহায় অবস্থায় দুঃখের সময় দাঁড়িয়ে চোখের জল না মুছি, তাহলে কিসের মানুষ? কবি সবার ঊর্ধ্বে একজন মানুষ, আর সেই মানবতা নিয়ে তিনি ভেবেছেন মনুষ্যত্ব নিয়ে, তিনি ভেবেছেন বিবেক নিয়ে, আদর্শ নিয়ে, নীতি নৈতিকতা নিয়ে। আর তারপরেও কিন্তু তার আরেকটা বড় পরিচয়, মানুষ। আমরা তো প্রত্যেকে মানুষ, কিন্তু এই মানুষ, এই পরিচয়ের পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা পরিচয় আছে। তোমাদের পরিচয় তোমরা ছাত্র সমাজ, আমার পরিচয় আমি শিক্ষক। জয় গোস্বামীর পরিচয় তিনি কবি, শিল্পী। আর কবিদের একটা অতিরিক্ত দায়িত্ব রয়েছে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি। সেই অতিরিক্ত দায়িত্ব থেকে তারা কী করছেন না, তারা মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিচ্ছেন, এই বিশ্ব সৌভ্রাতৃত্ববোধের বার্তাকে সারা বিশ্বময় ছড়িয়ে দিচ্ছেন, মানুষের থেকে মানুষের মধ্যে সঞ্চারিত করতে চাইছেন। এবং সেই কাজে তার এই যে উদ্যোগ, অস্ত্রের বিরুদ্ধে গান, অসাধারণ একটা কবিতা। অস্ত্রের বিরুদ্ধে গান, আচ্ছা, অস্ত্রের বিরুদ্ধে গান মানে অস্ত্রের বিরুদ্ধে গান রুখে দাঁড়িয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, অস্ত্রের বিরুদ্ধে গান যদি রুখে দাঁড়ায়, কেমন আমাদের মনে হচ্ছে না হাস্যকর? কোথায় অস্ত্র আর কোথায় গান? কোথায় অস্ত্র আর কোথায় গান? অস্ত্র নিয়ে আমি প্রচণ্ড আঘাত হানার জন্য প্রস্তুত, হাতে অস্ত্র রয়েছে। ধার গান এসে অস্ত্রের সামনে হাসি মুখ দিয়ে কি বলছে, আমি তোমায় জয় করব। কীরকম একটা বোকা বোকা মনে হলো না? গান এসে বলছে আমি তোমাকে জয় করব, মানে আমি তোমাকে জয় করব মানে আমি অস্ত্রকে পরাজিত করব, আমি জয়ী হব। কি একটু মনে হচ্ছে না একটু কেমন যেন বোকা বোকা? তোদের কি মনে হচ্ছে না? গান কখনো অস্ত্রকে জয় করতে পারে? গান দিয়ে কখনো অস্ত্রকে জয় করা যায়? কি মনে হচ্ছে? একটু রেসপন্স করো, নাহলে আমার তো ঘুম পাচ্ছে। না, তোমার কথা শুনে তো নাই মনে হচ্ছে। হ্যাঁ, তোমার কথা শুনে তো নাই মনে হচ্ছে। কি না মনে হচ্ছে? তোদের নিজেদের কথা বল না, নিজেদের কথা বল। যে কেউ সামনে বিশাল বড় অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, বন্দুক, পিস্তল, অস্ত্র, খাড়া, খড়গ সব নিয়ে দাঁড়িয়ে আছে, আর তুমি সামনে এসে দাঁড়িয়ে নাম গান করছে। গান একটা অরিজিৎ সিংয়ের একটা গান শুরু করে দিলে, দারুণ একটা গান শুরু। গান করবে রানু মন্ডল। হ্যাঁ, রানু মন্ডলের গান করবে, লাগিয়ে দেবে। রানু মন্ডলের একটা গান শুরু করে দিলে, তার মানে কি ওই অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা মানুষটা অস্ত্র ফেলে দিয়ে রানু মন্ডলের গানের সঙ্গে ডান্স করা শুরু করে দেবে? কি মনে হয়? না স্যার, পারা যাবে তো? না স্যার। হ্যাঁ পারবে, সেটা ডিপেন্ড করছে রানু মণ্ডল গাইছে না শ্রেয়া ঘোষাল গাইছে না ওই যে নেহা কঙ্কর না কি আছে যেন, টাইটেল ভুলে গেছি আমি, কে গাইছে। হ্যাঁ, না নেহা কি, নেহা কি রে, নেহা টাইটেল কি, নেহা কাকর, নেহা কাকর, নুড়ি পাথর কাকর, আমার মার টাইটেলই মনে থাকে না, অদ্ভুত টাইটেল। যাই হোক, এটা যদিও কাউকে বলা ঠিক না। রানু মন্ডলের পিছনে পড়ছে কেন? ঢিংচেক পূজা এনাফ, ঢিংচেক পূজার গান শুনিয়ে দিও।
পালিয়ে একেবারে দৌড় দৌড় পালাবে। একটা গান শোনা তো হবে না মানুষের। এই মুহূর্তে কে গানের 2 লাইন শোনাতে পারবি? গানের বিপুল ক্ষমতার মধ্যে একটা ক্ষমতা, গানের বিপুল ক্ষমতার মধ্যে একটা ক্ষমতা হচ্ছে আমার এখন ঘুম পাচ্ছে, গান গাওয়ার পরে দেখি আমি গানের সেই ক্ষমতা দিয়ে আমার ঘুমটাকে কাটাতে পারিস কিনা। কে গান গাইবে? 2 লাইন গা তো, আমার খুব ঘুম পাচ্ছে। স্যার হিন্দি না বাংলা? স্যার ঘুম পাড়ানি মাস বেশি গাচ্ছি। আমার আরও ঘুম পাবে। হিন্দি, বাংলা, ইংলিশ, আরে চালাও না রে বাবা, চালালে হবে। শুনি 2 লাইন শুনি। না না, সত্যি সত্যি ঘুম পাচ্ছে। গান দিয়ে ঘুম কাটানো যায় কিনা দেখি। এটা কিন্তু প্রাসঙ্গিক। কে গান গাইবি কর। গান বলো খেলা বলে কি কাউকে গাইতে বলো চল। হ্যাঁ কে গাইতে পারে? গা গা, তোমার সত্যি গা, ঘুমও কেটে যাবে। আর আমি একটা এক্সপেরিমেন্ট করে ফেলবো যে গানের ক্ষমতার মধ্যে এটাও পড়ছে কিনা। কে গাইবে? 1 2 3, কে গাইবে? এরা কোনোদিন স্টেজ পারফরমেন্স করতে পারবে না, এরকম জড়তা নিয়ে কখনো হয় না, শিল্পী হওয়া যায় না। আর যাই হোক, যদি কেউ ভাবে আমি গান জানি, কিন্তু বাবা যদি গান গাই আর যদি অন্যরা কিছু ভাবে। কামিনী রায় একটা কবিতা আছে, পাছে লোকে কিছু বলে। ওই ভাবনা নিয়ে যে দাঁড়িয়ে আছিস তার কিন্তু লাইফ শেষ। পাছে লোকে কিছু বলে মানে গান গাইলে যদি কেউ কিছু ভাবে বলে, স্যার যদি কিছু ভাবে, স্টুডেন্টরা যদি কিছু ভাবে, স্টুডেন্টরা আবার কোথায় যদি একটা কমেন্ট করে দেয়, কি হবে? গিরে গায়ক গায়িকা কেউ নেই এখানে? স্যার গান গাওয়াটা প্রবলেম না, গান গাওয়ার সময় বাবা মারা যে টিউশনের সময় গান গাইছে সেটা প্রবলেম। তোর কাছে তো কবিতার বইটা আছে, বলবি তো? এরা তো প্রাসঙ্গিক আলোচনা করছে, এই কবিতার প্রসঙ্গেই তো আসছে, এখানেই তো আছে, গানের ক্ষমতার কথা আছে। গান বিচিত্রমুখী, বিচিত্র পথে গমন করে, গানের বিপুল ক্ষমতা। তার মধ্যে একটা ক্ষমতা আমি দেখাতে বলছি তো, যে আমার ঘুম পাচ্ছে, তোরা গানকে কাজে লাগিয়ে আমার ঘুমটাকে উড়িয়ে দিতে পারিস কি না। ঘুম যদি উড়িয়ে না দিতে পারিস তাহলে অস্ত্রকে কী করে উড়িয়ে দিবি? এ মাইক বন্ধ করে যে গান করবি সেই মাইক খোল। স্যার আমি গাইবো? গাও গাও, আরে গাও, ওই তো দেখো অবস্থা। গান হ্যাঁ বলো 2 লাইন গাও। দেখো না কারণে সাজনা পরিচিত আমাকে হারিয়েছে মুখে নিরাশা শোনা ব্যস্ত দেখো না কারণে সাজনা পরিচিত আমাকে হারিয়েছে মুখে নিরাশা শোনা দুষ্কৃত দেখো না কারণে সাজনা। স্যার এইটুকুই গাইলাম। তালিয়া তালিয়া, ওই ঘরে বসে বসে একটু হাততালি দে, হাতগুলো একটু নড়ুক। ভালো হয়েছে স্যার, ওর গলাটা কি সুন্দর গাইলো। ভালো হয়েছে, ভালো। সাহিত্যের ক্লাস হচ্ছে, বাংলা ক্লাস হচ্ছে, আবার গানের প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে গান হবে না, হাততালি হবে না, ওই লাইভ তাহলে তো ওটা যান্ত্রিক হয়ে যাবে। কার যেন স্পিকার মাইক খোলা আছে, মাইক অফ করো। এই যে গান, তাহলে এই যে আমি এই যে এনার্জি পেলাম, সবাই পেল, আমি এই যে এনার্জি পেলাম, এই যে আমি একটা শক্তি পেলাম, আমার ভেতরে যেটা ক্লান্তি কাজ করছিল সেটা ঘুমকে ডেকে নিয়ে আসছিল, ঘুম উড়ে চলে গেল। তার মানে সত্যি সত্যি এটা হাতে কলমে বাস্তবিক আমরা প্রয়োগ করে দেখলাম। কি দেখলাম? হ্যাঁ, গানের ক্ষমতা আছে, গানের বিচিত্র ক্ষমতা, বহু ধরনের ক্ষমতা। একটা ক্ষমতা তো এখনই আমরা হাতে কলমে পেলাম, কি না, ক্লান্তি ঘুচিয়ে দেয়, একটা নতুন উদ্যমে কাজ শুরু করার জন্য একটা নতুন শক্তিকে
ভেতর থেকে জাগিয়ে তোলে। এই যে উদ্যম, এটা গানের মধ্যে আছে। গানের মধ্যে আরও আছে মানুষ যখন দুঃখে কষ্টে একেবারে বিবশ ভেঙে পড়েছে, তখন গান তখন বন্ধুর মতো পাশে এসে দাঁড়ায়, গান তখন সঙ্গীর মতো পাশে এসে দাঁড়ায়, গান তখন সাথীর মতো পাশে এসে দাঁড়ায়, গান তখন ওই ভাঙা মনের জোড়া লাগায়, ভাঙা মনের যে ভারী বোঝা হয়ে থাকা কষ্টটাকে হালকা করে দেয়, প্রশমিত করে দেয়, লাঘব করে দেয়, মন আমাদের হালকা হয়ে যায়। আর আনন্দের সময় গান তো আরও আমাদেরকে কতটা যে আনন্দ দেয়, মানে আমাদের আনন্দকে যে কত গুণ বাড়িয়ে দেয় সেটা তো বলে বোঝানো নয়। ধরো একটা বাড়িতে উৎসব অনুষ্ঠান হচ্ছে, বা আগামীতে এই যে সামনে উৎসব আসছে, তখন গানের যে একটা মাহাত্ম্য আমরা অনুভব করি। পুজোর গান বাড়িতে আমরা শুনি, আর এখন তো প্রত্যেকের হাতে হাতে মোবাইল। পুজোর সময় যদি এরকম কোনো ভালো গান আমরা শুনতে পাই, মানে একটা কোনো গান হিট করে, তখন সেই গান নিয়ে কিন্তু আমরা সারাক্ষণ মেতে থাকি, সেই গানে কিন্তু আমরা বিভোর হয়ে থাকি। তাহলে গান কি করে না, উৎসব আনন্দের সময় ওই গান উৎসব আনন্দে মানে উৎসবের সেই যে পরিবেশটাকে একটা অন্য মাত্রা দেয়। উৎসবের দিনগুলোতে আমাদের আনন্দটাকে আরও ত্বরান্বিত করে এই গান। একে উৎসব, তার উপরে চারদিকে মাইক বাজছে, কি একে পূজা, দুর্গাপুজো, তারপরে চারদিকে মাইক বাজছে, গান বাজছে, কি মাথার মধ্যে কাজ করে না একটা অন্য পরিবেশ, অন্য রকম আবহ। গান মানে একটা অন্য জগতে নিয়ে যায় আমাদের, কি ঠিক কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার ভাবো নিজেদের লাইফ নিয়ে, ভাবো লাইফ মে ক্যা ক্যা হুয়া, ভাবো লাইফ নিয়ে। কোনো দিন এমন কিছু ঘটেছিল যার সঙ্গে তোমার জীবনে বহু কষ্ট জড়িয়ে আছে, হতেই পারে, যদিও তোমাদের বয়সটা এখনও কম, ওই রকম কিছু এখনও হয়তো হয়নি, আমি আশা করছি, হয়েও যেতে পারে। এবার হয়ে আছে কষ্ট, একটা ক্ষত, একটা ঘা হয়ে রয়েছে মনের মধ্যে। এবারে কখনো একটা দুঃখের গান বাজছে, একটা বিষাদের গান, তখন ওই কষ্টটা, ওই ব্যথাটা কিন্তু মনে পড়ে যায়। দেখবে দুঃখের গান, কষ্টের গান, বিষাদের গান, মন খারাপের গান কিন্তু কষ্টটাকে মনে করিয়ে দেয়, আরও কষ্টটা বেড়ে ওঠে। মানুষ স্মৃতিচারণায় ডুবে যায়, ভাবতে চায় না ঠিকই কষ্টের দিনগুলোকে, কিন্তু কষ্টের দিনগুলো মনে পড়ে যায়, মানুষের স্মৃতি আবার সামনে চলে আসে। অর্থাৎ তার জীবনের অতীতটাকে সে নিজের সামনে যেন আয়নার মতো দেখতে পায়, দেখে আবার ভাবে, আবার পিছনে ফিরে দেখা শুরু হয়। গানের মাধ্যমে কিন্তু আমরা পেছনে ফিরে দেখতেও শুরু করি, এটাও কিন্তু গানের একটা বিপুল ক্ষমতা। অন্যদিকে গান কোনো দিন হয়তো এমন কোনো গান আমরা শুনেছি, এটা ভালো করে ভাববে, বুঝবে, এটা তোমাদের জীবনেরই কথা। কোনো দিন হয়তো এমন কোনো মুহূর্তে এমন একটা গান বাজছে, গান শুনছো, একটা আনন্দের মুহূর্তে একটা অসাধারণ গান, সেই গানটা কিন্তু আনন্দের ওই মুহূর্তটাকে আরও বাড়িয়ে দিয়েছে, তোমার মনকে ছুঁয়ে গেছে। এবারে আগামীতে বহু বছর পরে ওই গানটাই শুধু বাজছে, তাহলে বলো তো কী মনে পড়ে যাবে? সেই আনন্দের কথা, সেই আনন্দের স্মৃতি, আনন্দের দিনগুলো মনে পড়ে যাবে। গানের ক্ষমতা কিন্তু, গান সেই আনন্দের স্মৃতিগুলোকে আবার আমাদের সামনে নিয়ে আসে, আমাদের মনটা কিন্তু তখন আবার ভালো লাগা তৈরি হয়। বাহ, এরকম লাইফে এরকম হয়েছিল, ভালো লাগে স্মৃতিচারণ করে। আবার এমন কোনো ঘটনা ঘটেছিল, তখন হয়তো আশেপাশে এমন কোনো গান বাজছিল যে গানটার সঙ্গে তোমার সেই ঘটনার তিক্ত অভিজ্ঞতার ঘটনাটা জড়িয়ে আছে। পরবর্তীতে যখন ওই গানটা বাজবে, তখন ওই গানটাকে কেন্দ্র করে তুমি কিন্তু আবার পিছনে ফিরে দেখবে যে তোমার ওই তিক্ত ঘটনাটা, তোমার ওই দুঃস্বপ্নের রাত্রিটা তোমার সামনে আবার যেন নতুন করে দেখা দিচ্ছে।
আবার অনেক গান আছে যে গান মানুষকে কী করে, ঐক্যবদ্ধ করে, যে গান মানুষকে এক জায়গায় নিয়ে আসে, কাছাকাছি নিয়ে আসে, সংঘবদ্ধ করে, অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে সাহস দেয়, শক্তি দেয়, উৎসাহিত করে, প্রেরণা দেয়। দেখবে গান কখনো কখনো প্রতিবাদের মাধ্যমে ওঠে, প্রতিবাদ, সম্মিলিতভাবে প্রতিবাদ করার জন্য গানকেই হাতিয়ার করে, গানকে হাতিয়ার করে, অস্ত্র করে। যাদবপুর ইউনিভার্সিটিতে যাদবপুরের ছাত্রছাত্রীরা একটা গানের 2 লাইন নিয়ে কিন্তু তারা আন্দোলনে নেমে পড়েছিল, প্রতিবাদে নেমে পড়েছিল, সোচ্চার হয়েছিল। কী ছিল লাইনটা? কী ছিল বললে? হোক কলরব, লাইনটা গানের এই 2টো শব্দ ছিল। হোক কলরব মানেটা বুঝেছ? হোক কলরব, কলরব হোক, কলরব হোক, হোক কলরব, বোঝা গেছে মানেটা? বোঝেইনি কেউ? প্রতিবাদ করলে, আওয়াজ তুললে তো আঘাত লাগবেই, আর আঘাত যাদের লাগবে, যাদের স্বার্থে ঘা লাগে, যাদের স্বার্থে আঘাত লাগে, তারা কি করে? কলরব করবে, আওয়াজ তুলবে। আমরা আওয়াজ তুলেছি, হোক কলরব, যত কলরব হয় হোক। ওই যেন কোন একটা সিনেমায় ছিল না, এরকম একটা গানের লাইন, হল্লা বল। তাহলে গান এমন শক্তি ধরতে পারে, সমস্ত দূরত্ব ঘুচিয়ে দিয়ে মানুষকে কাছাকাছি এনে দিতে পারে, ঐক্যবদ্ধ করতে পারে, মানুষকে অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিরোধে সামিল করতে পারে, প্রতিবাদে সামিল করতে পারে এই গান। আরও 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 কত ক্ষমতা আছে গানের, তার ঠিকানা নেই, আমরা ভাবতে পারছি না, কল্পনা করতে পারছি না। একটু আগে বলছিলাম না যে কেউ মারাত্মক অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে সামনে, আর আমরা দাঁড়িয়ে কী করছি? গান শোনাচ্ছি। মনে হচ্ছে এটা কি প্রহসন, হাস্যকর না? কিন্তু না, গান যে কি বিপুল ক্ষমতা রাখে, গান কিভাবে নাড়িয়ে দিয়েছিল মানুষকে ঐক্যবদ্ধ করে, সেই 15 শতাব্দী, 16 শতাব্দীর সময়কালের বাংলার পরিবেশের কথা ভাবো। সেই সময় বিখ্যাত একজন মহামানবের আবির্ভাব বা আত্মপ্রকাশ ঘটেছিল। কার নাম? শ্রী চৈতন্যদেব মহাপ্রভু। তিনিও কিন্তু গানকেই অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। এই অস্ত্র কিন্তু হিংসার পথ নয়, এই অস্ত্র একটা মাধ্যম, এবং সেটা ছিল হরিনাম সংকীর্তন। কৃষ্ণ নামের মাধ্যমে মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। আর যত অন্যায়কারী আছে, যত অপরাধী আছে, যত শোষক আছে, তাদের মনে চেতনার জাগরণ ঘটিয়ে তাদেরকে মানবিক করেছিলেন। একটা মানুষ গানকে মাধ্যম করে কীভাবে সমাজটাতে বদল এনেছিলেন, এটাই তো গানের ক্ষমতা। আবার গান আমাদেরকে নস্টালজিক করে দেয়, গান আমাদের স্মৃতিচারণায় বিভোর করে দেয়, আবার গান আমাদেরকে হাত ধরে বিশ্ব পরিক্রমা করায়। কবিতার লাস্ট লাইনে চলে যাও, সরি লাস্ট নয়, সেকেন্ড লাস্ট, থার্ড লাস্ট। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। আমরা এখন নদীতে বসে আছি না আমরা গ্রামে বসে আছি বলো? শহরে বসে আছি। ইট, পাথর, লোহা লক্কর তথা কংক্রিটের জঞ্জালে বসে আছি। প্রকৃতির যদিও বা একটু আধটু ছিটে ফোটা আছে, মানে সবুজের ছিটে ফোটা, ছাদে গিয়ে দাঁড়ালে 2-4টে গাছ আমরা শিলিগুড়িতে দেখতে পাই, কিন্তু সেটা ছিটে ফোটা। আর দূরের দিকে তাকালে ঘন জঙ্গল। কিন্তু আমাদের এখানকার ঘন জঙ্গল কী মনে হয়? দূর থেকে যাকে ঘন জঙ্গল বলে মনে হয়, আসলে কাছে গেলে ভেতরে মাঠের পর মাঠ করে দিয়েছে জঙ্গল পরিষ্কার করে। যাই হোক, আমরা বসে রয়েছি এই কংক্রিটের জঞ্জালের মধ্যে। আচ্ছা, আমরা যদি এই কংক্রিটের জঞ্জালের মধ্যে বসে থেকেও আমরা যদি বিশ্ব পরিক্রমা করতে চাই, পারা সম্ভব কি সম্ভব নয় বলো তো?
বলিস সাহায্যে? হ্যাঁ স্যার। না না, আমি গানের সাহায্যে বলছি। গানের দ্বারা সম্ভব? সম্ভব তো গানের দ্বারা, কারণ এমন একটা সুন্দর গান বাজছে, ধরে নাও আমেরিকার গানের ভাষা ধরো তুমি বোঝো না, কিন্তু সেখানকার ভাষা কথা লিরিক না বুঝলেও সেই গানের যে সুর, সেই গানের যে সুর ও মূর্ছনা, সেই গানের যে শব্দ ভঙ্গিমা বিভঙ্গ কানে এমনভাবে সুরেলা মূর্ছনা তৈরি করে, আমরা কিন্তু কথা না বুঝেও গানটাকে গুনগুন করতে থাকি এবং ওই এলাকার গান, ওই ভাষার গান আমরা কল্পনায়, মানে চর্মচক্ষু বন্ধ করে কল্পনায় আমরা কিন্তু কল্পনার চোখে বিশ্ব পরিক্রমা করতে পারি। ঠিক ওই একই রকম তুমি এখানে আমরা থেকেও কিন্তু আমাদেরকে গান তার সাথে করে নিয়ে যাবে কোথায়? কখনো নদীতে নিয়ে যাবে, তো কখনো দেশ গায়ে গ্রামের দেশে নিয়ে যাবে। তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে। ধরো নদীতে মাঝি নৌকা চালিয়ে নিয়ে যাচ্ছে, কোন গান গাইছে মাঝি? কোন গান গায়? লোকসঙ্গীত ভাটিয়ালি গান গাইছে। কি সুন্দর খালি গলায়, খোলা গলায়, দরাজ গলায় ভাটিয়ালির গান গাইতে গাইতে মাঝি এগিয়ে চলেছে। তাহলে সেই মাঝির ভাটিয়ালির গান শুনতে শুনতে যদি আমরা শহরে বসে চোখ বন্ধ করি, আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের মনের চোখে ওই মাঝির নৌকায় বসে পড়লাম, তার গানের সঙ্গী হতে, তার গানের শ্রোতা হতে। সে কী করলো? আমাদেরকে এই নদীপথে বিচরণ করাচ্ছে, ঘোরাচ্ছে। তাহলে তোমায় নিয়ে বেড়াবে গান, বেড়াবে, তুমি এখানে থাকতে পারো, তোমায় নিয়ে বেড়াবে, বেরিয়ে আসবে কোথায়? নদীতেও বেড়াচ্ছে, কখনো দেশ গাঁ, এমন নদীকে নিয়ে এমন গান, নদীর জলধারা, ভাটিয়ালি, নৌকা, মাঝি, এগুলোকে কেন্দ্র করে যে গান, সেই গান যখনই আমরা শুনি তখনই আমরা আর এখানে থাকি না, এক ছুট্টে আমাদের মন কিন্তু সেই নৌকায় করে নদীর ধার ধরে গিয়ে চলেছে, বেড়াচ্ছে। গান আমাদের বেড়ানোর মাধ্যম, কল্পনায়। আবার এই গান আমাদেরকে নিয়ে যাচ্ছে দেশ গায়ে। তাহলে এমন কোনো গান যে গ্রামের সঙ্গে, এমন কোনো গান যে গানের সঙ্গে জড়িয়ে আছে গ্রাম বাংলা, যে গানের সঙ্গে জড়িয়ে আছে গ্রামীণ প্রকৃতি, গ্রামীণ পরিবেশ। তাহলে এমন গান যদি আমরা শুনি, বিশেষ করে তোমরা না হলেও আমি শুনি, তাহলে আমি তো এখন শহরে বসে আছি, কিন্তু আমি তো গ্রামের ছেলে। তাহলে ওই গানকে কেন্দ্র করে কিন্তু আমি এক ছোটে আমার স্মৃতির পথ তথা সরণি ধরে আমি পৌঁছে যাব আমার গ্রামে, আমার গ্রামের পরিবেশে, আমার আপনজনের কাছে। হ্যাঁ, গান পৌঁছে দিতে পারে, গান সাথে করে পৌঁছে দেবে, সাথে করে ঘুরিয়ে আবার ফিরিয়ে নিয়ে এসে দিয়ে যাবে। বিপুল ক্ষমতা গানের। তাই গান মানবিক করতে পারে অমানবিক মানুষগুলোকে। কবিতার লাইনের দিকে তাকাও একটু, কবিতাটা পড়বো আমি, লাইন ধরে বোঝাবো। অস্ত্রের বিরুদ্ধে গান, কবি জয় গোস্বামী। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে, আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। গান তো জানি একটা দুটো, আঁকড়ে ধরে সে খড়গুটো, রক্ত মুছি শুধু গানের গায়ে। মাথায় কত শকুন বাচিল, আমার শুধু একটা কোকিল, গান বাঁধবে সহস্র উপায়ে, অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান নদীতে দেশ গায়ে। অস্ত্র ফেলো, অস্ত্র রাখো গানের দুটি পায়ে। তাহলে কবি আহ্বান করেছেন সেই যুদ্ধবাজ দানবদের,
যারা রক্তপাত এতদিন বুঝে এসেছে, যারা রক্তপাত করে এসেছে, রক্ত ছাড়া কিছু বোঝেনি, যারা নিজেদের স্বার্থটাকে, উগ্র স্বার্থটাকে ভয়ঙ্করভাবে চরিতার্থ করতে গিয়ে মানুষকে সর্বশান্ত করেছে, আঘাত করেছে, শোষণ করেছে, মানুষকে নিঃস্ব করে দিয়েছে, মানুষকে মৃত প্রায় বানিয়ে দিয়েছে। তো কবি আহ্বান করেছেন সেই সব মানুষদের যাদের হাতে অস্ত্র, যারা হিংসা ছাড়া কিছু বোঝে না, যে অস্ত্র ফেলো, স্যারেন্ডার করতে বলছে, আত্মসমর্পণ করতে বলছে। অস্ত্র ফেলো। কোথায় অস্ত্র ফেলবে? কার কাছে স্যারেন্ডার? কার কাছে আত্মসমর্পণ করবে? অস্ত্র রাখো পায়ে। কার পায়ে রাখতে বলেছে? বলো, কার পায়ে রাখতে বলেছে? গানের পায়ে। তার মানে গানের কাছে অস্ত্র সমর্পণ করতে বলেছে, মানে আত্মসমর্পণ করতে বলেছে। অস্ত্রকে অস্ত্র মানে হিংসা, অস্ত্র মানে অমানবিকতা, অস্ত্র মানে বিদ্বেষ, অস্ত্র মানে রক্তপাত। তার মানে এই অমানবিকতাকে, এই হিংসাকে, এই বিদ্বেষকে গানের কাছে আত্মসমর্পণ করতে পেরেছে। কারণ গান মানবতা, গান বিশ্ব সৌভ্রাতৃত্ববোধ। হ্যাঁ, গানের কাছে আত্মসমর্পণ করতে পেরেছে। তাই কবি বলেছেন, অস্ত্র ফেলো, অস্ত্র রাখো পায়ে। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আঁচ পড়েছি গায়ে। আমি এখন হাজার হাতে পায়ে। আমাকে দেখা যাচ্ছে? আমার কটা হাত? কটা হাত দেখা যাচ্ছে? কটা? দুটো হাত। এবার দেখো আমার দিকে দেখো, কতগুলো হাত হয়ে যাবে। আমি এখন হাজার হাতে পায়ে। বোঝা গেল কিছুটা? বোঝাইনি না, বোঝাতে পারলাম না। আমার হাত দুটো ছিল, দুটো, কিন্তু সেই দুটো হাত এখন কি করছে? কতগুলো হাতের সমান হয়ে উঠতে চাইছে। আমি বোঝাতে চাইছি হাজার হাত বিপুল শক্তি ধারণ করছে। কল্পনাই করতে পারবে না মানুষ। রজনীকান্তের রোবট সিনেমা দেখেছো? রোবট শেষের দিকে সিনটার কথা ভাব। অনেকগুলো রোবট মানে ওকে অ্যাটাক করছে। ওই রোবটের প্রেমিকাকে নিয়ে পালাচ্ছে না? অ্যাটাক করবে না? অনেকগুলো রোবট একসঙ্গে আক্রমণ করছে। এবারে একটা রোবট কী হচ্ছে, একটার সঙ্গে জুড়ে যাচ্ছে, জুড়ে গিয়ে বিশাল বড় রোবট হয়ে যাচ্ছিল না? এত বিশাল বড় দেহের, কিন্তু হ্যাঁ, কিন্তু দৌড়াতে দৌড়াতে আবার দেখবি এক জায়গাতে সব রোবটগুলো ভেঙে চুরে সব রাস্তায় পড়ে গেল। আবার আস্তে আস্তে এবারে দেখ, এবারে আমার দিকে দেখা। আমি এখন হাজার জুড়ছে হাজার হাতে পায়ে, তারপর রোবটটা উঠে দাঁড়াচ্ছে, বিপুল শক্তি ধারণ করছে। আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসছে বিপুল শক্তি নিয়ে। গান একটা দুটো হাতের শক্তি ধারণ করছে না, গান ধারণ করছে বিপুল শক্তি ধারণ করছে। সেন হাজার হাত একসাথে হাতে জড়ো হলে, তার মানে এখানে ঐক্যের কথা বলছি। ঐক্যবদ্ধ করে মানুষকে গান। হাজার হাতে পায়ে বিপুল শক্তি নিয়ে কী করছে? এগিয়ে আসছে। তাহলে এমন শক্তি ধারণ করে যদি এগিয়ে আসে মানুষ, মানে ঐক্যবদ্ধ হয়ে জোরালোভাবে, তাহলে কার ক্ষমতা আছে? আমরা তো জানি অন্যায়কারী সবসময় ভীত হয়, অন্যায়কারী দুর্বল হয়, অন্যায়কারীদের সংখ্যা কম হয়। তাহলে তাও তারা এত দিন ধরে রাজ করে কেন? তার কারণ হচ্ছে তারা অস্ত্রকে ব্যবহার করে। তারা ভয় পায় বলে অস্ত্রকে ব্যবহার করে। তারা ভাবে অস্ত্র দিয়ে মানুষের মুখ বন্ধ রাখবো, তারা ভাবে অস্ত্র দিয়ে মানুষকে আমার পায়ের তলায় রাখবো, অবদমিত করে রাখবো, আমরা তাদের উপরে আধিপত্য স্থাপন করব, কর্তৃত্ব করব। কিন্তু কবি বলছেন যে এইরকম বিপুল শক্তি ধারণ করছে যে জনতা, গান তাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছে। তাদের এখন একটা দুটো হাত নয়, তারা এখন হাজার হাত পায়ের সমান শক্তিধারী। হাজার হাতে পায়ে এগিয়ে আসি, উঠে দাঁড়াই। এতদিন কোমর ভেঙেছিল, এতদিন তোমরা কোমর ভেঙে দিয়েছিলে, মেরুদণ্ডটাকে গুঁড়ো করে দিয়েছিলে। আজকের গান আমাদের শিখিয়েছে কীভাবে একসাথে উঠে দাঁড়াতে হয়। উঠে দাঁড়াই, হাত নাড়িয়ে বুলেট তাড়াই। দেখ, ঝাঁকে ঝাঁকে বুলেট আসছে, ভালো করে বলছো। সামনে দিয়ে ঝাঁকে ঝাঁকে বুলেট আসছে, বুলেট ঝাঁকে ঝাঁকে। কিন্তু গান কি করে?
গান হাত নাড়িয়ে বুলেট তাড়াই, হাত নাড়িয়ে যা, হাই বুলেট যা, মানে অতি অবহেলা ভরে, অতি তুচ্ছ তাচ্ছিল্য সহকারে বুলেটগুলোকে সরিয়ে দিচ্ছে, মানে হিংসাকে সরিয়ে দিচ্ছে, মানে হিংসাকে ডোন্ট কেয়ার ভাব দেখাচ্ছে। গ্রাহ্যই করি না। হিংসাকে যদি আমরা গ্রাহ্য না করি, হিংসার কতখানি ক্ষমতা, মানে যে হিংসাটা ঘটাবে তার কতখানি ক্ষমতা যে সেই হিংসা ঘটায়। তাই বলছে হাত নাড়িয়ে বুলেট তাড়াই, মানে হাত নাড়িয়ে বুলেটগুলোকে তাড়াই, মানে হিংসাকে অবহেলায় সরিয়ে দিই। বুলেট মানে অস্ত্রের তথা হিংসা বিদ্বেষ রক্তপাতকে আমরা অবহেলা ভরে দূরে সরিয়ে দিই, তোয়াক্কা করি না। হাত নাড়িয়ে বুলেট তাড়াই, গানের বর্ম আজ পড়েছি গায়ে। বর্ম দিয়ে কি করা হয়? রক্ষা করা হয় আঘাত থেকে। এই যে বর্ম, বুকে বর্ম পরা রয়েছে, বাইর থেকে যখন কিছু আসে সেই হৃৎপিণ্ডটাকে যাতে রক্ষা করা যায়। তাহলে গানের বর্ম, গান আজকের বর্মের ভূমিকা নিচ্ছে। বর্ম মানে কি? নিজেকে প্রতিরোধ করছে, নিজেকে আগলে রাখার চেষ্টা করছে। হ্যাঁ, গানের ক্ষমতা আছে, গান কিন্তু নিজেদেরকে আগলে রাখতে পারে। গান কিন্তু কেউ আঘাত করলে সে নিজেকে প্রতিহত করতে পারে। তাই গানের বর্ম আজ পড়েছি গান গায়ে। গানের ক্ষমতা হলো বর্মের মতো গান কিন্তু প্রয়োগ করা যায়। গান তো জানি একটা দুটো, মনে হতে পারে আরে গান কত আর গান জানিস, একটা দুটো গান দিয়ে কী করে তুই অস্ত্রকে জয় করবি? গান তো জানি একটা দুটো, মাত্র একটা দুটো। কিন্তু একটা দুটো গান কেন বলছে? গান বলতে যদি মানবতা হয়, সারা পৃথিবী খুঁজে বেড়াও, দেখা যাবে কোথায় হয়তো সংখ্যায় দু একটা মানুষ আছে, তারা মানবিক, সত্যিকারের মানুষ, তারা মানুষ সমাজের কথা ভাবে, তারা মানবিক, তারা অর্থের কথা ভাবে না, পয়সার কথা ভাবে না। তাই গানের সংখ্যা কম, মানবতার সংখ্যা সত্যিই কম। আর সেই মানবতার সংখ্যা কম বলেই তাকেই আঁকড়ে ধরে আমরা বাঁচতে চাইছি, তাকেই আঁকড়ে ধরে আমরা কোথাও না কোথাও আলোর দিশা পেতে চাইছি, তাকে আমরা আঁকড়ে ধরে কোথাও পথ দেখতে চাইছি, আমরা পৌঁছতে চাইছি। কিন্তু সংখ্যাটা বড় কম। গান তো জানি মাত্র একটা দুটো, তার মানে মানবতার সংখ্যা অতি সামান্য। কিন্তু তবুও সেই মানবতাকে, সেই একটা দুটো গানকে আঁকড়ে ধরতে হবে খড়কুটোর মতো। খড়কুটো, মানুষ যখন ডুবতে থাকে না, হাবুডুবু খেতে থাকে, সাঁতার জানে না, তখন হাতের কাছে যা ভেসে যায়, খড়কুটো যা, তাকেই আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। আজকের মানুষের অবস্থাও তাই, অসহায়, বিভ্রান্ত, একটা নৈরাজ্য, একটা অসহায়, একটা অরাজক পরিস্থিতি চলছে। এই অবস্থায় মানুষ অসহায়, দিশেহারা, বিভ্রান্ত, আর মাথার উপরে শুধু উড়ে বেড়াচ্ছে চিল শকুন, মানে সেই সাম্রাজ্যবাদী শক্তির দল, সুযোগ সন্ধানী মুখোশধারী, যারা কখন খুবলে খাবে, তারা ছো মেরে নিয়ে যাবে। তাহলে এদের কাছে, এই চিল শকুনের সংখ্যার কাছে আমাদের মনে হতে পারে গানের সংখ্যা তো মাত্র একটা দুটো, কিন্তু সেই একটা দুটো গান তথা মানবতাকে মানুষ আঁকড়ে ধরে বাঁচতে চায়। রক্ত মুছি শুধু গানের গায়ে, রক্ত মুছি, এই যে দেখ অস্ত্রে রক্ত লেগে আছে, কিন্তু সেই রক্ত মানে কি? হিংসা, বিদ্বেষ, অস্ত্র। তাহলে রক্ত মুছি কোথায়? এই যে রক্ত মুছছে গানের গায়ে, এই গানের গায়ে, এই গান, এটা গান, গানের গায়ে রক্ত মুছছে। তার মানে গান কি করলো? রক্তকে গ্রহণ করলো। রক্ত মানে অস্ত্র, অস্ত্রকে সে নিজে আপন করে নিয়ে জয় করে নিল, মানে অস্ত্রকে সে গ্রাস করে নিল। তাহলে গান মানে মানবতা হিংসাকে জয় করে ফেলল। তাহলে রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বা চিল। এই লাইনটা আমি বুঝিয়ে দিয়েছি একটু আগে, শকুন বা চিলের ব্যাপারটা কি, তাই তো? আরে হাই, ঘুমিয়ে পড়েছে সবগুলো, আর এক কেউ রেসপন্স। হ্যাঁ, তাহলে আরেকটু আছে, অল্প 5 মিনিট লাগবে। রক্ত মুছি শুধু গানের গায়ে, মাথায় কত শকুন বা চিল, আমার শুধু একটা কোকিল। আমার মানে কবির, এখানে কবির একটা কোকিল, মানে সে কবির সত্তা হতে পারে। কবির সত্তাটাই এখানে যেন কোকিলের প্রতীকে ফুটে উঠছে। আবার এই কোকিল এখানে কবির সত্তা না হলে অন্য কি হতে পারে? আমার শুধু একটা কোকিল মানে, কোকিল মানে হচ্ছে এই ধ্বংসের দুনিয়ায় সৃষ্টির কারিগর,
কোকিল হচ্ছে গড়ে, কোকিলের সুমিষ্ট কুহুতানে মানুষের হৃদয় জুড়িয়ে যায়। বসন্তের কোকিল যখন ডাকে মানুষের মন জুড়িয়ে যায়, মন ছুঁয়ে যায়। তাহলে একটা মাত্র কোকিল, সংখ্যায় কিন্তু একটা, আর মাথার উপরে তো হাজার হাজার চিল শকুন উড়ে বেড়াচ্ছে। তাহলে আমি এই একটা কোকিল নিয়ে, কোকিল মানে এই সৃষ্টির কারিগর নিয়ে কবি বলছেন আমি কি পারবো? হ্যাঁ, কবি পারবে। কবি জোর আশাবাদ রেখেছেন যে আমার শুধু একটা কোকিল, কিন্তু সেই একটা কোকিল হতে পারে। সেই কোকিল যখন গান বাঁধবে না, এক পথে গান বাঁধবে না, সহস্র উপায়ে গান বাঁধবে। সহস্র মানে হাজার হাজার উপায়, হাজার হাজার পথে। তাহলে গানের যে সহস্র উপায়, যে উপায়ে গান বাঁধা হয়, সুখের গান, দুঃখের গান, হতাশার গান, প্রকৃতিকে নিয়ে গান, নদী নালাকে নিয়ে গান, মানুষকে নিয়ে গান, গান গান গানের কত রকমের বিচিত্র পথ। তাহলে আমার শুধু একটা কোকিল, কিন্তু একটা কোকিল হলেও ও এত উপায়ে গান বাঁধবে, ও এত রকমের উপায়ের গান তৈরি করবে যে অস্ত্র ফেলতে বাধ্য হবে। ওই যুদ্ধবাজ অস্ত্রধারী মানুষগুলো গানের দুটো পায়ে অস্ত্র রাখতে বাধ্য হবে, অর্থাৎ অমানবতা মানবতার কাছে নতি স্বীকার করবে। কবি আশাবাদী এবং কবিতা আশা রেখেছেন। আমরা কতখানি সফল করব, আমরা কতখানি সার্থক করব, সেটাও কিন্তু আমাদের উপরে সেই দায়িত্বটা বর্তায়, সেই দায়িত্ব বর্তায়। তাই গান বাঁধবে সহস্র উপায়। অস্ত্র রাখো, অস্ত্র ফেলো পায়ে। কার পায়ে অস্ত্র ফেলতে বলছে? গানের পায়ে অস্ত্র ফেলো। বর্ম খুলে দেখো আদুর গায়ে, গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোঁজা ময়ূর পালক। বর্ম খুলে দেখো। একটু আগে গান কোন ভূমিকা নিয়েছিল? নিজে বর্ম পরে গান নিজেকে প্রতিরোধ করেছিল, প্রতিরোধের মাধ্যম হয়ে উঠেছিল গান। এখন গানকে আমাদের প্রতিরোধের মাধ্যম লাগছে না। এখন সেই বর্ম খুলে দেখলে কি দেখা যাবে? বর্ম কারা পড়ে? নিশ্চয়ই যোদ্ধারা। বর্ম কারা পড়ে? ক্ষত্রিয়রা। তার মানে ক্ষত্রিয়ের যে বীরত্ব, ক্ষত্রিয়ের যে বলিষ্ঠতা, সেই বলিষ্ঠতা যদি সরিয়ে দেওয়া যায়, অর্থাৎ বর্ম যদি খুলে দেওয়া যায়, বর্ম খুলে দেখলে কি দেখা যাবে? না, বর্ম খুলে দিলে দেখা যাবে আদুর গা। আদুর গা মানে কি? বহুরূপীতে ছিল খালি গা। বর্ম খুলে দেখছে খালি গা। তো বর্ম পরা ছিল তখন মনে হচ্ছিল ক্ষত্রিয় বালক, ক্ষত্রিয়ের মতো বলিষ্ঠ চেহারা, কিন্তু বর্মটা সরিয়ে দিল। তার মানে গানের একটা দিক সরে গেল, একটা নতুন দিক খুলে যাচ্ছে, নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। গানের আর একটা দিক কি না, গানের একটা দিক হলো বর্ম খুলে দেখা যাচ্ছে আদুর গায়ে গান দাঁড়িয়ে রয়েছে, আদুর খালি গায়ে, সৌম্যকান্তি চেহারা, ঋষি বালকের মতো। তো বলো তো, ঋষি বালকের চেহারা আর একটা ক্ষত্রিয় বালকের চেহারা, দুটো মধ্যে বলিষ্ঠতা মানে একটা বেশ শক্তপোক্ত, একটা নিরেট, একটা সলিড শরীর কার দেখা যাবে? ব্রাহ্মণের ছেলে নাকি ক্ষত্রিয়র ছেলে? ক্ষত্রিয়র ছেলে। তাহলে গান কখনো কখনো ক্ষত্রিয়ের মতো বর্ম পরে প্রতিরোধ করছে, আঘাত হানছে। আবার সেই গান বর্ম খুলে কি দেখছে? বর্ম খুলে দেখছে গানের একটা অন্য রূপ। এই রূপ সচরাচর আমরা দেখি না। এ হচ্ছে আদুর গায়ে গান দাঁড়িয়ে রয়েছে ঋষি বালকের মতো। ঋষি বালকের যেমন সৌম্যকান্তি চেহারা, একটা বালক সুলভ চেহারা, সেই চেহারায় গান দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এই চেহারার গানকে আমাদের দরকার। গান দাঁড়ালো ঋষি বালক, ঋষি বালকের মতো, অত্যন্ত সহজ সরল, শান্ত শিষ্ট, একেবারে সমাহিত একটা রূপ। তো সেই ঋষি বালকের মতো গানের মধ্যেও শান্ত, স্নিগ্ধ একটা আন্তরিকতা আছে, পবিত্রতা আছে, সরলতা আছে, একটা সহজবোধ্যতা আছে গানের মধ্যে। তাই গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক। বলো তো, ময়ূর পালক মাথায় কার গোজা? কাকে ইঙ্গিত করছে? কৃষ্ণ। শ্রীকৃষ্ণকে ইঙ্গিত করছে, কৃষ্ণকে ইঙ্গিত করছে। তার মানে কৃষ্ণের আমরা দ্বৈত রূপ দেখতে পাই। এক রূপে কৃষ্ণ কি করে না, সুদর্শন চক্র নিয়ে ওই যে অন্যায়কারীকে নাশ করে। আবার বাবারে বন্ধ কর। আবার সেই কৃষ্ণের হাতে কিন্তু আমরা মোহনবাসীও দেখেছি, কি সুন্দর তার সুরে মাতোয়ারা করে। তাহলে গান দাঁড়ালো ময়ূর পালক।
তাহলে যদি বর্ম পরে থাকতো তাহলে হাতে থাকতো কি সুদর্শন চক্র, একটা ভয়ঙ্কর রূপ গানের। কিন্তু এখন গানের সেই ভয়ঙ্কর রূপটা আর দেখা যাচ্ছে না। আদুর গায়ে গান দাঁড়িয়ে রয়েছে ঋষি বালকের মতো, মাথায় ময়ূর পালক গোজা রয়েছে সেই শ্রীকৃষ্ণের মতো। তাহলে হাতে কি থাকবে? মাথায় যদি ময়ূর পালক গোজা থাকে, হাতে তার কি থাকা উচিত? বাঁশি থাকবে। তাহলে এমন রূপে, এমন শান্ত স্নিগ্ধ, এমন একটা কোমল মাধুর্যপূর্ণ আত্মসমাহিত একটা রূপে গানকে আমরা পাচ্ছি। কি এমন সুন্দর গান হয় না? মনে হচ্ছে না শান্ত স্নিগ্ধ, মনটা ভেসে যাচ্ছে। রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীতগুলোর মধ্যে এমন কত গভীর সুর রয়েছে, মনে হয় না মনটা যেন মুহূর্তের মধ্যে হারিয়ে গেল, কোথায় ভেসে যাচ্ছে আলতোভাবে। সেটাই হচ্ছে গান দাঁড়ালো ঋষি বালকের মতো আত্মসমাহিত শান্তস্নিষ্ট গান। তার মধ্যে যদি রবীন্দ্রনাথের গানকে কপিরাইট উঠে গেছে বলেই ব্যান্ডে ফেলে ভেঙে চুরে ছিকছাক ছিকছাক ছা, তা গানের কি ওই ঋষি বালকের মতো শান্ত সমাহিত রূপটা তখন পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। তখন কি পাওয়া যাচ্ছে? তখন মনে হচ্ছে যেন কেউ হাতুড়ির বাড়ি মারছে কানে। ওই যে না ছোটো মূর্তি তৈরি করে, কালী পুজো আসছে, দুর্গা পুজোর পরে ছোটো মূর্তি তৈরি করে, আর এই বিশাল বড় বড় স্পিকার ধাম 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 করছে। ছোটো মূর্তিটা তো লক্ষ্য না, ওটা উপলক্ষ। আর লক্ষ্যটা কি? ওই যে নাচা গানা ডান্স, বিশাল বড় বড় বক্স। তাহলে গান দাঁড়ালো ঋষি বালক, মাথায় গোজা ময়ূর পালক, তোমায় নিয়ে বেড়াবে গান, নদীতে দেশ গায়ে। এই দুটো লাইনের ব্যাখ্যা আমি একটু আগে করে গেছি। আর দরকার আছে করার? আর দরকার নেই। তোমায় নিয়ে বেড়াবে গান, তার মানে কবি তোমায় মানে পাঠকদেরকে নিয়ে যাবে গানের মধ্য দিয়ে, কখনো নদীতে, কখনো দেশ গায়ে। তাই একমাত্র পথ, হিংসা বিদ্বেষ ভুলে যাও, অস্ত্র গানের পায়ে রাখো, অর্থাৎ মানবতার কাছে হিংসা তুমি সমর্পণ করো, তবে গিয়ে এই দুনিয়াতে, এই পৃথিবীতে কত বিচিত্র রকমের ফুল ফুটবে, পৃথিবীটা হবে অসম্ভব সুন্দর। তাহলে কবি এই আশাবাদ প্রকাশ করেছেন, আর সেই আশাবাদকে কার্যকর করার যে চেষ্টা, যে উদ্যোগ, সেটা আমাদেরকে নিতে হবে। তাহলে তার এই প্রচেষ্টা সার্থক। যাই হোক, বুঝে গেছো তো নিশ্চয়ই অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিরা সবাই বুঝেছে কিনা কে জানে। এত রাত পর্যন্ত 12:30 বাজে ঘুমিয়ে ঘুমিয়ে কতটুকু শুনলো আর কতটুকু বুঝলো কে জানে। যাই হোক, আজকে তো এই পর্যন্তই। তাহলে প্রত্যেককে টাটা, গুড নাইট। গুড নাইট।